আপনারা এটাও জানেন যে আজকে যারা এখানে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন রাজনীতির পাঠ্যক্রমে আমি সম্ভবত তাদের মধ্যে সর্বকনিষ্ঠ। কাজেই জনাব পুরু সাহেব যে কথা বলেছেন তারিখ অনুসারে আমি নিজেও এটা বলছি যে আমি সত্যি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এমন একটি অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটি আমি বিশ্বাস করি আজকে থেকে 1 বছর আগে হলে হয়তো আরো সুন্দর হতো। কেন বলছি ব্যাখ্যা করব। সেই সময় বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে হয়তো এটা সম্ভব হয়নি। এটা রহমান দেশে উপস্থিত ছিলেন না সেই সময়। আমি বলছি এই কারণে যে জনাব মশিউর রহমান যাদু মিয়া তার 101 জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এখানে যদিও সমবেত হয়েছি আমরা, আমি বলবো এক অর্থে আমরা সম্ভবত আজকে তার জন্ম শতবার্ষিকী পালন করতে এখানে এসেছি। এবং যদি এটা আমরা 1 বছর আগে করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু সেই সময় রাজনীতির প্রেক্ষাপটে সেটা সম্ভব নয়। আজকে 100 বছর তার জন্মের পরে আজকে আমরা তাকে স্মরণ করছি, তাকে নিয়ে কথা বলছি, এটা কিন্তু বিশ্বের অনেক মানুষের জন্য সম্ভব হয়। কাজে এ থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি। আমরা কার স্মৃতি বর্ণনা করার জন্য এখানে সমবেত, কার প্রশংসা করার জন্য এখানে সমবেত, কাকে স্মরণ করার জন্য এখানে সমবেত, তিনি একজন কত বিশাল ব্যক্তিত্বের অধিকার ছিলেন, সেই কথাটি আমাদের। আমি যেটা বলেছি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন রাজনীতির ক্ষেত্রে যদিও আমি সর্বকনিষ্ঠ, আমি একটু ইতিহাসে ফিরে যাব। আপনারা যে ইতিহাস বলছেন তার চেয়েও একটু বেশি পুরনো ইতিহাসে ফিরে যাব। আজকে থেকে 75 বছর আগে 1950 সাল। 1950 সালে আমি কিন্তু কয়েক বছরের শিশু হিসেবে আমি এমন একটি স্থানে কিছুদিন বসবাস করেছি, সেই জায়গাটির নাম হচ্ছে নীলফামারী। নীলফামারী তখন কিন্তু জেলা হয়ে উঠেছে। নীলফামারী তখন ছিল একটি তখনকার ভাষায় মহকুমা, এবং ডিমলা সেই মহকুমারই একটি অংশ ছিল। যেহেতু আমার বয়স তখন অনেক কম, বলছি কয়েক বছর, কাজে সেই সময়ের সব স্মৃতি আমি হয়তো বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে সেই সময় প্রথম আমি জনাব মশিউর রহমান যাদু মিয়া সেটা আমার মনে আছে। কেননা প্রশাসনিক সূত্রে চাকরির কারণে আমার পিতা তখন সেই আজকের নীলফামারী জেলা, তখনকার নীলফামারী মহকুমা, সেই মহকুমা অফিসার হিসাবে সেখানে কর্মরত, এবং সেই সূত্রে তখনকার দিনে নীলফামারী এবং রংপুর অঞ্চলের, এখন যেটাকে আমরা রংপুর বিভাগ বলি, সেই অঞ্চলের অনেক নেতার সঙ্গেই তার যোগসূত্র স্থাপিত হয়েছিল। এবং আমরা সেই ছোটবেলায় সেই নামগুলি শুধু শুনেছি, তার চেয়ে বেশি আমাদের স্মৃতির কোঠায় আমরা ধরে রাখতে পারি। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা কথা বলছি। পরে যখন বড় হয়েছি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, তখন কিন্তু এই নামটি বিভিন্ন ভাবে আমাদের সামনে, এবং 1978 সালে একটু কথা না বলে ভালো হবে। পরবর্তীতে 1978 সালে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির প্রচ্ছদে
একটি বিশাল নক্ষত্র হিসাবে উদিত হয়েছিলেন। আপনারা তার জীবনের যে রাজনৈতিক কর্মকাণ্ড তার বিস্তৃত বর্ণনা দিয়েছেন। আমি তার পুনরাবৃত্তি আমি এখানে করব না। আপনি যে কথা বলেননি আমি সে সম্বন্ধে দু একটি কথা বলছি। সেই সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যারা রাজনৈতিক অফিসার যারা ছিলেন, পলিটিক্যাল অফিসার, তারা তাদের বক্তব্যে অনেক পরে একটি ইন্টারভিউতে বলেছেন, আপনারা হয়তো জানেন, যে তারা কিন্তু সেই সময়টাতে নিয়মিত জনাব মশিউর রহমান জাদু মিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তার সঙ্গে আলোচনার পর প্রায় প্রতিদিন তারা ওয়াশিংটন ডিসিতে তাদের পলিটিক্যাল রিপোর্ট তারা পাঠান যে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কি এবং সেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছিল, যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। এবং সেই রিপোর্টে একটি বাক্যে একটি কথা উল্লেখ করা হয়েছিল, এই কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে তারা জনাব মশিউর রহমানকে সম্ভাষণ জানিয়েছিলেন একটি ইংরেজিতে একটি ফ্রেজ ব্যবহার করে। সেই ফ্রেজটি ছিল এরকম: মশিউর রহমান জাদু মিয়া হু ইজ দি ম্যাজিশিয়ান অফ বাংলাদেশ পলিটিক্স। আপনারা সম্ভবত কথাটি উপলব্ধি করতে পারেন। এভাবেই কিন্তু তখন একটি রাজনীতির আবহ সৃষ্টি হয়েছিল নতুন করে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় এদেশকে করে তোলার দায়িত্ব নিজের কাঁধে জনগণের ইচ্ছায় আবার নতুন করে নিজের কাঁধে নিয়েছিলেন। একবার যেমন নিয়েছিলেন 26শে মার্চ 1971 সালে, যেদিন তিনি ঘোষণা করেছিলেন আই রিভোল্ট, এবং যেদিন তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্রে। ঠিক একইভাবে যুদ্ধের পরে তিনি যখন দেশে ফিরে দেশবাসী ভালোবেসে তাকে বীরোত্তম উপাধি দিয়েছিল, তারপর যেভাবে তিনি ঠিক জবনিকার অন্তরালে চলে গিয়েছিলেন রাজনীতির, ঠিক সেইভাবে 1975-এর পরে আবার দেশের মানুষ তাকে এই দেশের পরিচালনার দায়িত্ব নতুন করে এবং পরবর্তীতে যখন আরেকটি গল্প এখানে বলতে হয়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু সচরাচর বিএনপির বিরুদ্ধে একটি বড় অভিযোগ নিয়ে এসেছিল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সম্বন্ধেও তারা অনেক কথাই বলতো, অখ্যাত মেজর, যদিও তারা বুঝতে পারেনি যে সেই অখ্যাত মেজর কিভাবে বিখ্যাত মেজর হয়ে গিয়েছিলেন সারা বিশ্বে, সেটা আওয়ামী লীগ উপলব্ধি করতে পারে। এবং তারা তখন বলতো ক্যান্টনমেন্টে একটি রাজনৈতিক দলের নাকি জন্ম হয়েছিল যার নাম এনপি। এবং যখন আমার আওয়ামী লীগের বন্ধুরা যখন এসব কথা বলে, আমি বিনীতভাবে তাদের উত্তর দিই যে হ্যাঁ, ধরে নিলাম তোমাদের কথাই সত্যি, ক্যান্টনমেন্টের ভিতরে বিএনপির জন্ম হয়েছিল, যদি তর্কের খাতিরেও তোমাদের সঙ্গে এটা মেনে নেই, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা ভিন্ন সেটা কি? আমি উত্তর দিই যে দেখুন, সারা বিশ্বে আমরা তো অনেক মিলিটারি শাসন আমরা দেখেছি। তারা কি করে? তারা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাত থেকে ক্ষমতা কুক্ষিগত করে নেয়। এটাই তো সৈনিক সামরিক শাসন আমরা যাকে বলি, তার অর্থ তো সেটা। তো গণতন্ত্র থেকে সরে গিয়ে যে সামরিক শাসন অথবা আমরা যেটাকে বলি অগণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেটা তো হতেই পারে, সেটা সৈনিকেরা করে। কিন্তু আমি যদি আওয়ামী লীগকে বলি যে আমি যদি এই প্রশ্ন করি যে আওয়ামী লীগ তো একটি গণতান্ত্রিক দল ছিল, আওয়ামী শব্দের অর্থ জনগণ, তাই না? যে জনগণের দল, জনগণের লীগ, সমষ্টি,
উর্দু ভাষায়, যদিও আমি সেই ব্যাখ্যায় যাব না। তো আওয়ামী লীগ কেন গণতন্ত্র থেকে 11 মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের ভেতরে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন আওয়ামী লীগ কায়েম করেছিল কেন? এক, আর তার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজের সৈনিক হয়েও কেন ক্যান্টনমেন্টের ভিতরে বসে একটি সরকার তখন ছিল 75-এর পরে, সেই সরকারকে কেন পুনরায় জনগণের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন? আমি এই পাল্টা প্রশ্ন তখন তাদের। তো এইখানে অনেক কথাই বলা যায়, কথাগুলো বলছি, কিন্তু জনাব মশিউর রহমান যাদু মিয়ার যে কনটেক্সট, সেই কনটেক্সটটা হচ্ছে এই, একটু আগে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন, এবং এটা আমেরিকার যুক্তরাষ্ট্রের যে আর্কাইভ আছে, সেই আর্কাইভেও এই কথাগুলো সংরক্ষিত আছে। কথাগুলো হচ্ছে এই যে প্রায় প্রতি রাতে, মূলত রাত 12টার পরে এবং রাত 2-3টে পর্যন্ত সেই মিটিংগুলো চলত, এবং অনেক মিটিংয়ে, অধিকাংশ মিটিংয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে উপস্থিত থাকতেন এবং জনাব জাদু মিয়া সেখানে আলোচনায় অংশীদার ছিলেন। এবং সেখানে একটি মাত্র ইস্যু ছিল, ইস্যুটি কি, যে কিভাবে সেই সময়ের বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে সেই সময় থেকে দীর্ঘ প্রায় 50 বছর পরে এসে আমরা কিন্তু সেই একই প্রশ্নের পর্যালোচনা করছি, কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া যায়। কাজে আপনারা বুঝতে পারছেন যে কি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা জনাব জাদু মিয়া সেদিন পালন করছিলেন। এবং সেটাই ছিল আমেরিকান যুক্তরাষ্ট্রের তাদের যে বহির্বিশ্ব, তাদের যে কূটনীতি, তাদের যে এই অঞ্চলের যে রাজনীতি, সেই অঞ্চলের রাজনীতির উপরে তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের মাধ্যমে ছিলেন জনাব মশিউর রহমান যাদু মিয়া। তার মাধ্যমে তারা প্রতিটি রাত্রে কি আলোচনা হচ্ছে সেই আলোচনাগুলো তারা সংগ্রহ করে। কারণ আমেরিকার যুক্তরাষ্ট্র তখন যে এই অঞ্চল তথা এই গ্লোবাল যে তাদের পলিটিক্সের যে রচনা শৈলী ছিল, সেই রচনা শৈলীতে তারা কিন্তু তখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তারা দেখতে, এবং সেটা তারা প্রতি স্তরে স্তরে এভরি স্টেপ তারা পর্যালোচনা করে যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি কি সত্যি গণতন্ত্রের পথে হাঁটছে নাকি উল্টো দিকে হাঁটছে। এখানে জনাব মাহবুবুল্লাহ সাহেবের পর্যালোচনা অনেক কিছুই থাকতে পারে। আমরা বাংলাদেশে বামপন্থী রাজনীতি করি, ডানপন্থী রাজনীতি করি, মধ্যপন্থী রাজনীতি করি, এটা সত্য। কিন্তু তিনি আমাকে বুর্জোয়া সমাজের প্রতিনিধি বলে উল্লেখ করেছেন। আসলে আমি সম্ভবত বুর্জোয়া সমাজের প্রতিনিধি হতে পারি নাই এখনো। আমার কথা আপনি উল্লেখ করেছেন, আসলে থ্যাংক ইউ। হ্যাঁ, তিনি বলেছেন যে আমি সেরকম নই, আমি সেটাই বলছি। কিন্তু এখানে একটি কথা আমি যেটা বলছি, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, চরমপন্থী, অনেক রকমের পন্থী আছে, কিন্তু বিএনপি যত সমালোচনায় থাকুক, বিএনপি কিন্তু ঘুরে ফিরে সবাই একটি কথাই বলে, বিএনপি মোটামুটি মধ্যপন্থী। এবং এখানেই কিন্তু আমি মনে করি যে বিএনপির গ্রহণযোগ্যতা। এবং এই মধ্যপন্থীর পেছনে বিএনপির আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যতটুকু বিশ্বাস করি, আমরা বলি যে আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করি। পৃথিবীতে অনেক রকমের শাসন পদ্ধতি আছে, গণতান্ত্রিক শাসন পদ্ধতির অনেক রকম সমালোচনা আছে। এখানে কিছু কিছু বক্তা বলেছেন, ইঙ্গিতে বলেছেন, সরাসরি বলেন, গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে আমি বলবো এই যে অর্থনৈতিক, দ্য প্রলিফারেশন অফ মানি ইন ডেমোক্রেসি, এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু তারপরে এত কিছু সত্ত্বেও এই যে একটি কথা বলা হয়েছিল বিলাতে এক সময়, যে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ আমরা এখনো এমন কোনো পদ্ধতি আমরা খুঁজে বের করতে পারি নাই যেটা ডেমোক্রেসির চেয়ে ভালো, যদিও ডেমোক্রেটিক পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে। এবং সেই কারণেই আমি বলি যে বিএনপির যত দোষ বা গুণ থাকুক না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা বিএনপি
যেমন আমরা বলি বিভিন্ন সময় যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আরেকটি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় বিশেষ করে এটা আমি খোলাখুলি বলছি, আমি আমার বাবার মুখে শুনেছি, মানুষে ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না। তো তিনি তখন উত্তর দিতেন, আমরা তো কিছু করতে চাই না, আমরা ভদ্রলোক হয়েই থাকতে চাই। তো এই অভিযোগ কিন্তু আজও অনেক সময় বিএনপি সম্বন্ধে বলা হয়। কাজেই এই ভদ্রলোকের দল হিসাবে থাকা এবং যেটার মূল অর্থ আমি এভাবে মনে করি যে একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা, যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি, মানুষকে কথা বলার স্বাধীনতা দিই, মানুষকে ভোটের স্বাধীনতা দিই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি, তাহলে এর চেয়ে ভালো সিস্টেম পৃথিবীতে আর কিছু আছে বলে আমার জানা নেই। এবং আমি বিশ্বাস করি আজকে এখানে বলতে হয় যে জনাব মশিউর রহমান জাদু মিয়া কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতি একটি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে হাত মিলিয়েছে। আমি তাকে শ্রদ্ধা জানাই। সকলকে ধন্যবাদ।